আনোয়ার চৌধুরী একজন ব্যবসায়ী। বেশ কয়েকদিন ধরে সে অসুস্থ, যার কারণে আগের মতো অফিসে যেতে পারেন না। তার সমস্ত কাজ এখন তার দুই ছেলে নাহিদ এবং নয়ন সামলায়। আনোয়ার চৌধুরী বিছানায় শুয়ে আছে। তার স্ত্রী মমতা বেগম আনোয়ার চৌধুরীর মাথায় হাত বোলাতে বোলাতে বলল, একটা কথা বলার ছিল। আনোয়ার চৌধুরী বলল, কি কথা? মমতা মন খারাপ করে বলে, ঘটে যাওয়া ঘটনার কথা। মমতা বেগম আর বড় ছেলের বউ ড্রয়িং রুমে বসে গল্প করছে। এমন সময় হঠাৎ শারমিন এসে মমতা বেগমকে বলে ওঠে, আম্মা, আমি কি এবারের কাজের লোক? শারমিনের কথা শুনে মমতা বেগম বলল, কেন বৌমা, হঠাৎ এই কথা কেন বললে? শারমিন বলল, দেখেন মা, আমি জনে জনে আলাদা রান্না করতে পারবো না। আব্বার জন্য আলাদা রান্না করতে হয়, আবার আপনাদের জন্য আলাদা রান্না করতে হয়। আমি এটা পারবো না। এই কথা শুনে মমতা বেগম অবাক হয়ে যায় এবং বলে, কি বলছো এসব? তোমার শ্বশুর অসুস্থ, তাকে অনেক নিয়ম মেনে চলতে হয়, আর তুমি কিনা বলছো রান্না করতে পারবে না? তখন সাথী মমতা বেগমকে বলে, বাদ দেন আম্মা, ও ছোট মানুষ, নয় একটা ভুল বলেই ফেলেছে। আজ থেকে বাবার জন্য আমি আলাদা রান্না করব। আনোয়ার সাহেব হেসে বলে, এই সামান্য বিষয় নিয়ে এত ভেবো না। তুমি এক কাজ করো, ওদের সবাইকে ডেকে নিয়ে আসো, খুব জরুরি কথা আছে। কিছুক্ষণ পর মমতা বেগম তার দুই ছেলে আর দুই ছেলে বৌদের ডেকে নিয়ে আসে। সবে আসতেই আনোয়ার চৌধুরী উঠে বসে এবং তার ছেলে নাহিদ ও নয়নকে উদ্দেশ্য করে বলে, আমার শরীরটা ভালো নেই, আর তাছাড়া এখন তোমাদের ব্যবসা সামলানোর সময় হয়ে গেছে। তাই আমি আমার সব সম্পত্তি তোমাদের দুজনের নামে সমান ভাগে ভাগ করে দিতে চাই। শারমিন তখন বলে, আমি এই বিষয়টা মেনে নিতে রাজি নই। আনোয়ার চৌধুরী শারমিন বলে, কেন মা, কি কারণে তুমি এই কথা বলছ? তখন শারমিন বলে, আমার স্বামী সারাদিন এদিকে সেদিকে ছোটাছুটি করে, কাজ করে, আর বড় ভাইয়া তো সারাদিন এসি রুমে বসে এটা করে ওটা করে আর এইসব অর্ডার করতে থাকে। আমার স্বামী বেশি পরিশ্রম করে, তাই সে সম্পত্তির বেশিরভাগ পাবে। এই কথা শুনে সবাই অনেক কষ্ট পায় এবং নয়ন হতবাক হয়ে শারমিনের দিকে তাকিয়ে থাকে। আনোয়ার চৌধুরী কিছু বলতে যাবে, তখনই সাথী বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, আমাদের এই বিষয়ে কোনো আপত্তি নেই। সাথীর কথা শুনে আনোয়ার চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে মুচকি হাসি দিয়ে দিল। সাথীর কথায় শারমিন মুখ ভেঙে নয়নকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর পরপরই নাহিদ আর সাথীও সেখান থেকে চলে যায়। আনোয়ার চৌধুরী আর মমতা বেগমের তাকিয়ে থাকা ছাড়া কোনো কিছু বলার ছিল না। কয়েক মাস পর দেখা যায়, একদিন নয়ন মনমারা হয়ে ড্রয়িং রুমে সোফায় মাথায় হাত দিয়ে বসে আছে। এই দৃশ্য দেখে শারমিন এসে বলল, কি হয়েছে, মাথায় হাত দিয়ে বসে আছো কেন? উত্তরে নয়ন বলল, আমাদের ব্যবসায় অনেক বড় লস হয়েছে। এদিকে ব্যাংকের লোনের টাকা সপ্তাহখানেকের মধ্যে পরিশোধ করতে বলেছিল। আজ শেষ দিন, যদি সঠিক সময় তা পরিশোধ করতে না পারে তবে আমার সব সম্পত্তি ব্যাংক জব্দ করে নেবে। এই কথা শুনে শারমিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তখন সে বলে ওঠে, আচ্ছা, ভাইয়াকে বলে দেখো না, সে যদি আমাদের সাহায্য করে। তখন নয়ন বলে, সে মুখ কি তুমি রেখেছ? এর মাঝে একজন পুলিশ নয়নের বাসায় আসে। পুলিশকে দেখে নয়নের গলা যেন শুকিয়ে যাচ্ছে। পুলিশ নয়নকে বলল, নয়ন সাহেব, ব্যাংক থেকে আপনাকে অনেক সময় দেওয়া হয়েছে। ব্যাংক আপনাকে আর সময় দিতে পারছে না। এনএন কোর্ট অর্ডার, কালকের মধ্যে আপনি আপনার বাড়ি খালি করে দিবেন। নয়ন অনুনয় করে বলল, স্যার, আমাকে আর একটা মাসের সময় দিন, আমি আমার লোন পরিশোধ করে দেব। পুলিশ বলল, সরি নয়ন সাহেব, আমরা আপনাকে সে সময় দিচ্ছি না। এই কথা বলে পুলিশ সেখান থেকে চলে যাওয়া ধরতেই নাহিদ আর সাথী এসে সেখানে হাজির হয় এবং পুলিশকে বলে, আপনি আমার ভাইয়ের কাছে যে টাকা পাবেন সেটা কিছুক্ষণ আগেই পরিশোধ করে দিয়ে এসেছে। অতএব আপনার এই নোটিশ আর এখন আর প্রয়োজন নেই, এবার আপনি আসতে পারেন। নাহিদের টাকা জমা দেওয়ার রসিদ পেয়ে পুলিশ সেখান থেকে চলে যায়। নয়নের বউ শারমিন দৌড়ে এসে নাহিদের পায়ে পড়ে ক্ষমা চায়। নাহিদ শারমিনকে উঠিয়ে বলল, তোমাদের উপর আমার কোনো রাগ নেই, আমি কিছু মনে রাখি না। নাহিদ বলল, ভাইয়া, তুমি এত টাকা কোথায় পেলে? বাবার কিছু পেনশনের টাকা জমা ছিল, আর আমি আমার দোকানটি বিক্রি করে দিয়েছি। নাহিদ নয়নকে বুকে জড়িয়ে বলতে লাগল, ভাইয়া,
তুমি আমায় মাফ করে দাও। আমি ভুলেই গেছি বাবা মা আর বড় হয়ে হচ্ছে বটবৃক্ষ, যা বয়স হয়ে গেলে ফল দিতে না পারলেও প্রচণ্ড রোদে ছায়া দিতে পারে।